প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য। আমি হঠাৎ করে কালের কণ্ঠের একটি হেডলাইনে চোখ আটকে গেল। হেডলাইনটি ছিল, নির্বাচন বিলম্বিত করতে পরিকল্পিতভাবে মবকে ব্যবহার করা হচ্ছে। নির্বাচন বিলম্বিত করতে পরিকল্পিতভাবে মবকে ব্যবহার করা হচ্ছে। আর সঙ্গে একটি ছবি যুক্ত করা হয়েছে। কালের কণ্ঠ একটি সংগৃহীত ছবি যুক্ত করেছে। জিল্লুর রহমান, তৃতীয় মাত্রা খ্যাত এবং যিনি একজন টিভি উপস্থাপক এবং রাজনীতি বিশ্লেষক। জিল্লুর রহমান, তার পরিচয় দেওয়ার দরকার হয় না, তাকে সবাই চেনেন। অনেক দিন থেকে তিনি তৃতীয় মাত্রার সঙ্গে যুক্ত। এটি তারই প্রোগ্রাম এবং বেশ অনেক লোক সেই তৃতীয় মাত্রা দেখেছেন এই পর্যন্ত। তৃতীয় মাত্রা ফলো করেন, অনেকেই করেছেন বহু বছর। সো তার একটি আলাদা পরিচয় আছে সাংবাদিকতা অঙ্গনে, টিভি অঙ্গনে, সাংস্কৃতিক অঙ্গনে, সব অঙ্গনেই তার রাজনীতি বিশ্লেষণ বলুন, সব জায়গায় তার বিচরণ আছে। তো একটি প্রতিষ্ঠিত নাম বাংলাদেশে জিল্লুর রহমান। তো আমি আগ্রহী হলাম তার নাম দিয়ে, তার ছবি দিয়ে এরকম একটি হেডলাইন, যে মবের সঙ্গে নির্বাচন বিলম্বিত করার যোগসূত্রটি তিনি কিভাবে আবিষ্কার করলেন। আমারও মনে হলো যে আমি একটু দেখি কি আছে ওখানে, আর এই দুটো বিষয় কিভাবে একত্রিত হলো। তো আমি এই রিপোর্ট থেকে অল্প একটু পড়ব, না পড়লে আসলে আমি যেভাবে বলতে চাচ্ছি স্পেশাল ইফেক্ট সেটি আসবে না এখানে। নির্বাচন বিলম্বিত করতে পরিকল্পিতভাবে মবকে ব্যবহার করা হচ্ছে বলে মন্তব্য করেছেন টিভি উপস্থাপক ও বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক জিল্লুর রহমান। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের একটি ভিডিও বার্তায় তিনি বলেন, অনেকেই বলছেন ডক্টর ইউনূস নিজেই হয়তো মব পরিস্থিতিকে ব্যবহার করছেন। পরিকল্পিতভাবে রাষ্ট্রযন্ত্রকে দুর্বল দেখিয়ে নির্বাচন বিলম্বিত করার উপায় হিসেবে মবকে কাজে লাগাচ্ছেন। খুবই তাৎপর্যপূর্ণ লাইন, আমি আরেকবার পড়ব, রিপিট করতে বাধ্য হচ্ছি। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিও বার্তায় তিনি বলেন, অনেকেই বলছেন ডক্টর ইউনূস নিজেই হয়তো মব পরিস্থিতিকে ব্যবহার করছেন। পরিকল্পিতভাবে রাষ্ট্রযন্ত্রকে দুর্বল দেখিয়ে নির্বাচন বিলম্বিত করার উপায় হিসেবে মবকে কাজে লাগাচ্ছেন। সময় মতো নির্বাচন না হলে বলা যাবে পরিস্থিতি অনুকূল নয়। তো জিল্লুর রহমান একজন দায়িত্বশীল লোক আমি মনে করতাম, বা এখনো মনে করতে চাই। তিনি এইটি কি রেফারেন্স দিলেন, অনেকেই বলছেন, সেই অনেকে কারা, এই ইমাজিনারি ক্যারেক্টারগুলো কে? ওটা কি জিল্লুর রহমান হিমসেলফ? বিএনপি যেমন বলেন জনগণ, জনগণ আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে, জনগণ এটা করবে, জনগণ ওটা করবে, তার মানে বিএনপি জনগণের বাইরে। তো জিল্লুর রহমান বলছেন অনেকেই বলছেন। তো অধ্যাপক ইউনূস এখন রাষ্ট্রের প্রধান নির্বাহী, আর তিনি জাস্ট অ্যানাদার প্রধান নির্বাহী না। এখানেই জিল্লুর রহমান তার নোবেল বিজয়ের বিষয়টিও বলেছেন। তো তাহলে এইরকম একজন প্রধান নির্বাহী বিষয়ে অনেকেই বলছেন, এরকম বায়বীয় কথাবার্তা বলা জিল্লুর রহমানের জন্য কতটা শোভনীয় হয়েছে, বা কতটা দায়িত্বশীলতার পরিচয় তিনি এখানে দিলেন। এটা সামনেও দেখতে হবে আরও কি আছে। তিনি বলেছেন পরিকল্পিতভাবে রাষ্ট্রযন্ত্রকে দুর্বল দেখিয়ে। সো এইটি অধ্যাপক ইউনূসের প্ল্যান হতে পারে না। জিল্লুর রহমান একই সঙ্গে বলবেন নোবেল বিজয়ী, তাকে ক্রেডিট দেবেন, তার মর্যাদা সমুন্নত করবেন, আবার পর মুহূর্তে বলবেন রাষ্ট্রযন্ত্রকে দুর্বল দেখিয়ে। এটি কি অধ্যাপক ইউনূসের কাজ? এটি ভৃত্য শ্রেণীর লোকের কাজ, এবং এমন চিন্তাও ভৃত্য শ্রেণীর লোকেরা করবে। কোনো আত্মমর্যাদা সম্পন্ন বাংলাদেশের নাগরিক, শিক্ষিত, মর্যাদা সম্পন্ন কোনো মানুষ এমন চিন্তা করতে পারেন না অধ্যাপক ইউনূসকে নিয়ে। অধ্যাপক ইউনূসের রাষ্ট্রযন্ত্রকে দুর্বল করে 2 মাস 6 মাস আরও ক্ষমতায় থাকবার দরকার নেই। ভৃত্যের মানসিকতা থেকে এসব কথা আসে আমাদের। আসলে অধ্যাপক ইউনূস ওরকম না, তিনি প্রচলিত রাজনীতির প্রতিভূ নন, তিনি চুরি চামারিওয়ালা রাজনীতিবিদ না, দুর্বৃত্তায়িত রাজনীতির কোনো অংশ না। তিনি বলেননি কখনো আমি রাজনীতিবিদ। তিনি রাষ্ট্রের প্রয়োজনে এসেছেন, আবার প্রয়োজন ফুরলেই চলে যাবেন, এখানে নিজের কিছু নেই। আর জিল্লুর রহমানের তো জানা থাকবার কথা অধ্যাপক ইউনূসের জগৎটি কত বড়। অধ্যাপক ইউনূসের জগৎ এইখানে না, ওই যমুনা না, ওই যমুনায় তার কিচ্ছু আসে যায় না। জিল্লুর রহমানের আসতে যেতে পারে,
তার কাছে বিশাল কিছু মনে হতে পারে, তার ইমাজিনেশনে তিনি অনেক কিছু নিয়ে আসতে পারেন। অধ্যাপক ইউনূসের এগুলো ইমাজিন করতে হয় না। তার ফিল্ড সারা বিশ্ব, তার খেলবার মাঠ বিশ্ব, তিনি লোকাল হয়েও বৈশ্বিক। তিনি প্রচলিত রাজনীতিবিদ না, দুর্বৃত্ত না কোনো। তিনি বলেন, শান্তিতে নোবেলজয়ী একজন আন্তর্জাতিক ব্যক্তিত্বের আমলে যদি মব রাজত্ব চলে, তাহলে সেটা কেবল তার ভাবমূর্তি নয়, গোটা বাংলাদেশের জন্য অত্যন্ত লজ্জাজনক। ভালো, আমিও তার সঙ্গে একমত। তিনি আরও বলেন, মোবাইল ফুটেজ, সংবাদ শিরোনাম দেখে এটা স্পষ্ট যে মব এখন সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে সরকারের কর্মকর্তারা মবকে সমর্থন জানাচ্ছেন, আবার কখনো হুঁশিয়ারি দিচ্ছেন। এই দ্বিচারিতা থেকে বের হতে না পারলে মব একদিন সরকারের পতনের কারণ হয়ে দাঁড়াবে। মব কেন পতনের কারণ হয়ে দাঁড়াবে? জিল্লুর রহমান, আপনি নিজেই তো যথেষ্ট। আপনি উস্কানি দিচ্ছেন। আপনার ইউটিউব চ্যানেলে আমি র্যান্ডমলি দেখলাম যে থাম্বনেল আপনি বানিয়েছেন, মাশআল্লাহ, বেশ উস্কানি দেয়া অনেক থাম্বনেল আমি দেখলাম। থাম্বনেলের ল্যাঙ্গুয়েজে বলে দিচ্ছে আপনি উস্কানি দিচ্ছেন। মাসুদ কামালের মতো, মঞ্জুরুল আলম পান্নার মতো, নবনীতার মতো, এরকম যারা যারা আছেন আরও, তাদের মতো আপনি উস্কানি দিচ্ছেন, বিভিন্ন কিছুকে উস্কে দিচ্ছেন। এটা আপনার থাম্বনেল, আপনার চ্যানেলের, জিল্লুর রহমানের, আমার একটু বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। সেখানে জাস্ট ভিউ চাচ্ছেন আপনি, যেই থাম্বনেল দিয়েছেন তাতেই বোঝা যাচ্ছে এটি, আর কিছু না। আচ্ছা, জিল্লুর রহমান বলেন, অনেকেই মনে করেন নির্বাচন 2025 সালের ডিসেম্বরে বা তারও অনেক আগেই হওয়া উচিত। হাউ ফানি জিল্লুর রহমান। আবার অনেকেই মনে করেন, কারা সেই অনেকে? কেউ মনে করে না। কোটি কোটি মানুষ রাস্তায় বেরিয়ে দেখেন। আপনাকে আমি চ্যালেঞ্জ করছি, আপনি মাইক্রোফোন নিয়ে জায়গায় জায়গায় ঘুরেন, র্যান্ডমলি কিছু র্যান্ডম পিকচার বিভিন্ন জায়গা থেকে নেন, ঢাকা শহরের। দূরে যাবার দরকার হবে না আপনার। যেখানে জনসমাবেশ আছে ওখানে গিয়ে জিজ্ঞেস করুন কারা ডিসেম্বরের আগে নির্বাচন চাচ্ছে। এত নির্বাচন অন্তঃপ্রাণ আপনি কবে থেকে হয়ে গেলেন? আর এই বিষয়টি তো এখন সেটলড। ফেব্রুয়ারির প্রথমার্ধের কোনো একদিন নির্বাচন হবে, এই মর্মে সরকার কাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনীকে সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন প্রস্তুতি নিতে। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ইউনূসের সঙ্গে দেখা করেছেন, যদিও আমরা আলোচনার বিষয়বস্তুটা জানি না, বাট ফেব্রুয়ারিকে সামনে রেখেই কথাবার্তা হচ্ছে। এখানে আপনি এখন আবার নিয়ে আসলেন অনেকেই চাচ্ছে ডিসেম্বরের আগে হলে ভালো। ডিসেম্বর, হাউ ফানি, সিম্পলি রিডিকিউলাস। আপনি আবার এই থিওরি কোত্থেকে দিলেন? এটি বিএনপিও তো বলছে না এখন। আপনি তো বিএনপিকে ছাড়িয়ে যাচ্ছেন দেখছি। ওকে, কারণ না হলে বাংলাদেশের গণতন্ত্র যেমন বিপন্ন হবে, শান্তিতে নোবেলজয়ী শাসন আমল মবের আমল হিসেবে ইতিহাসে ঠাঁই পাবে। তখন ইতিহাস কাউকেই ক্ষমা করবে না। তো আপনি বলছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে গণতন্ত্র বিপন্ন হবে বাংলাদেশের। বাংলাদেশে গণতন্ত্র ছিল কবে মিস্টার জিল্লুর? ক্যান ইউ টেল আস? গণতন্ত্র কবে ছিল বাংলাদেশে? বাংলাদেশে তো গণতন্ত্র সবসময় বিপন্ন ছিল। হ্যাঁ, গণতন্ত্র একটি খেলা চলছিল বরাবরই। আর জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসেও সরকারগুলো সাংবিধানিক স্বৈরতন্ত্র কায়েম করেনি। প্রত্যেকটি রেজিম কোনো না কোনোভাবে করেনি, করেছে। তাহলে বাংলাদেশে গণতন্ত্র বরাবরই বিপন্ন। কবে গণতন্ত্র সুসংহত ছিল? কখনোই না। আচ্ছা, আপনি দুটোর জন্য আপনার চিন্তা, গণতন্ত্র বিপন্ন হবে আর এই অধ্যাপক ইউনূসের সরকার উৎখাত হবে, তাহলে নোবেল জয়ের বদনাম হবে, নোবেল জয়ী অধ্যাপক ইউনূসের সম্মান টার্নিশড হবে, এই চিন্তা আপনার আছে দেখছি, ভালো। তিনি আরো বলেন, বিশেষজ্ঞদের মতে অনেক মবের ঘটনা সরকার চাইলেই প্রতিরোধ করতে পারত। এই জায়গাটি আরো ইন্টারেস্টিং প্রিয় দর্শক। বিশেষজ্ঞদের মতে, এতক্ষণ আপনি বলছেন অনেকেই মনে করে, অনেকের উপর দায় চাপিয়েছেন, অনেক মন্তব্য আপনার নিজের ছিল। এখন আপনি বিশেষজ্ঞদের উপর দায় চাপাচ্ছেন। কারা সেই বিশেষজ্ঞ? একটু রেফারেন্স দিলে ভালো হতো। দেননি, কিন্তু দেওয়া উচিত ছিল। সাংবাদিকতার নীতিমালায় পড়ে সেটি। বায়বীয় কথা বললে সাংবাদিকতা হয় না সেটি। আমরা বলতে পারি, আমরা তো সাংবাদিক না, আমরা সাধারণ মানুষ, আলোচনা করি। সাংবাদিকের কিন্তু দায় আছে, কি, কেন, কোথায়, কিভাবে, এইসব প্রশ্নের উত্তর থাকতে হয়। আচ্ছা, তিনি আরো বলেন, বিশেষজ্ঞদের মতে অনেক মবের ঘটনা সরকার চাইলেই প্রতিরোধ করতে পারত। সেনাবাহিনী মাঠে থাকা অবস্থা, রাষ্ট্রীয় প্রতীকী ভাস্কর্য ধ্বংস, শিক্ষকের বদলি, নারীদের খেলাধুলার উপর নিষেধাজ্ঞা, এসব রোধ করা কঠিন কিছু ছিল না। আপনি হলে হতে পারতেন, ইউনূস সরকার তো অত শক্ত না, পারবে কি করে? আপনি এত তথ্য রাখেন, এইটুকু রাখেননি।
আপনি এটাও বললেন সেনাবাহিনী মাঠে। সেনাবাহিনী কি কার্যকর ভূমিকা পালন করতে পারছে, নাকি সেনাবাহিনী কি কার্যকর ভূমিকা পালন করতে দেওয়া হচ্ছে? ওয়াকারুজ্জামান সেনাবাহিনীর প্রধান থাকলে সেটি সম্ভব? এই কথা আপনার আলোচনায় আসেনি কেন? আপনি কেন বলেননি হ্যাঁ সেনাবাহিনী আছে, কিন্তু মনে হয় তারা ঠিকভাবে কাজ করছে না বা করতে পারছে না? এই কথা তো আসতে হতো এখানে, না হলে আপনার অভিযুক্ত বায়বীয় থেকে যাচ্ছে। আমরা কোটি কোটি মানুষ জানি সেনাবাহিনী ফাংশনাল না, আছে মাঠে, বাট তারা কাজ করছে না সেভাবে। তারা মাঠে থাকলে যে ভয় ধরাতো অপরাধীদের মনে, চাঁদাবাজদের মনে যে ভয় ঢুকতো, যারা মবক্রেসি করে তাদের মনে যে ভয় ঢুকতো, সেটা কি ঢুকেছে কখনো? ঢুকেনি। সেনাবাহিনী কাউকে লটকায়নি, উল্টো করে ঝোলায়নি। যেটি 1/11 হয়েছিল, দুঃস্বপ্নের কারণ হয়েছিল। সব দুর্নীতিপরায়ণ লোকের, সব বিশৃঙ্খলা সৃষ্টিকারীর, সব অন্যায়কারীর, সব চাঁদাবাজের দুঃস্বপ্ন তারা দেখত। চিকন ঘাম দিয়ে তাদের ঘুম ভাঙত গভীর রাতে। সেটি কি হয়েছে? হয়নি। সেই সরকারকে বলা হতো আর্মি ব্যাকড গভর্নমেন্ট। এটি কি আর্মি ব্যাকড গভর্নমেন্ট, যেখানে সেনাবাহিনীর প্রধান শুরুতেই বলেছিলেন, যখন প্রধান উপদেষ্টা নির্বাচনের বিষয়টি সামনে এসেছিল, যে তিনি বুকে পাথর চাপা দিয়ে তিনি অধ্যাপক ইউনূসকে হজম করছেন, মানছেন বা মেনে নিবেন, কারণ ছাত্র জনতা চেয়েছিল। ওয়াকারুজ্জামানের হেডাম ছিল না তখন ছাত্র জনতার সিদ্ধান্তের বিরুদ্ধে যায়। অনেক দুর্বৃত্তায়িত রাজনীতির প্রতিভূ বলবার চেষ্টা করছেন ওয়াকারুজ্জামান বিশাল গণতন্ত্র মনা মানুষ, বিশাল মনের মানুষ, তিনি তখন ছাত্র জনতাকে সাথ দিয়েছেন। না দিলে কি যে হতো, কিচ্ছু হতো না। ওয়াকারুজ্জামান ভেসে যেতেন ছাত্র জনতার তোপের মুখে, কিচ্ছু হতো না। জনতার শক্তির সামনে পৃথিবীতে কোনো কামান, কোনো শক্তি দাঁড়াতে পারেনি। ওয়াকারুজ্জামানও দাঁড়াতে পারতেন না। তাই সঠিক সিদ্ধান্তই নিয়েছেন নিজের মান বাঁচাবার জন্য। এবং তার একক সিদ্ধান্ত না, সমস্ত অফিসাররা তাকে এটাই বলেছিলেন। এটি সেনাবাহিনীর চাওয়া ছিল, পুরো সেনাবাহিনীর। ওয়াকারুজ্জামানের মাধ্যমে এটার প্রতিফলন দেখেছি আমরা। সো তাকে ওখানে গ্লোরিফাই করবারও কিছু নেই, তার এছাড়া কোনো উপায়ও ছিল না। তখনও তিনি বেঁকে বসেছিলেন। অধ্যাপক ইউনূসকে তার লো প্রোফাইলের মানুষ মনে হয়েছে, যোগ্য মনে হয়নি। আরও যোগ্য কাউকে চাচ্ছিলেন। আহা, বুকটা ফাইটটা যায়, জানি সমস্যা কোথায়। তো আপনি সে কথা বলেননি যে সেনাবাহিনী কাজ করতে পারছে না, মাঠে আছে বটে। তাহলে এইটিও একটি বদনাম দিচ্ছেন অধ্যাপক ইউনূসকে। তাকে দেওয়া হয়েছে হাত পা বেঁধে সাঁতার কাটতে, সুইমিং পুলের সামনে ছেড়ে দেওয়া হয়েছে, হাত পা বেঁধে সাঁতার কাটুন। কিভাবে সাঁতার কাটবেন তিনি? সেনাবাহিনী ফাংশনাল না, পুলিশ ভেঙে পড়েছে, এখনো সেরকম ফাংশনাল না। সচিবালয় থেকে একের পর এক আন্দোলন সংগ্রাম হচ্ছে, সেখানে ডক্টর ইউনূস কঠোর ভূমিকা পালন করলে অন্তর্বর্তীকালীন সরকার, তখন কি হতো? তখন আপনি জিল্লো রাবার এপিসোড বানাতেন। আপনি শান্তিতে নোবেলজয়ী হয়ে লোককে পেটাচ্ছেন কেন, উল্টো করে ঝুলাচ্ছেন কেন? এইসব দুর্বৃত্তকে শায়েস্তা করবার জন্য কাজই তো একটা, উল্টো করে ঝুলাতে হয়। না হলে কিসের আন্দোলন সচিবালয়ের ভেতরে? কাজকর্ম বন্ধ করে, জনস্বার্থ উপেক্ষা করে কিসের আন্দোলন এখন সচিবালয়ের ভেতরে? 16 বছর সে আন্দোলন কোথায় ছিল? আপনি কোথায় ছিলেন? আপনি তো আওয়ামী আমলে নির্যাতিত, আমার যত জানা আছে। শেখ হাসিনা আপনাকে মেহমানদারি করেছে নানাভাবে। সো আপনি এখন যেভাবে কথা বলছেন তাতে মনে হচ্ছে আওয়ামী বাকশালীরা কথা বলছে। আপনি কার পক্ষে আসলে? বিএনপির পক্ষে, আওয়ামী লীগের পক্ষে, অধ্যাপক ইউনূসের পক্ষে, নাকি তার বিরুদ্ধে, নাকি সেই লোকে বলে লোকের পক্ষে? লোকগুলোকে তাও তো আমরা জানি না। আপনি বিভ্রান্তি তৈরি করছেন, চিবিয়ে চিবিয়ে কথা বলে আমি বিভ্রান্তি তৈরি করার লক্ষণ দেখতে পাচ্ছি এখানে। শোভনীয় না বিষয়টি। তাহলে কেন কিছুই করা হলো না? রাজনৈতিক সদিচ্ছার একটা বড় ঘাটতি। এই সরকার রাজনৈতিক সরকার না। প্রথমত এখানে আপনি ভুল করেছেন, এটি রাজনৈতিক সরকার না। বিশেষ মুহূর্তে বিশেষভাবে তৈরি একটি সরকার, এটি একটি অন্তর্বর্তীকালীন সরকার। মবকে জনরোষ হিসেবে গ্রহণযোগ্যতা দেওয়ার মানে আপনি বিচার ব্যবস্থার বাইরে একটা সন্ত্রাসী সংস্কৃতি তৈরি করছেন। আপনি অধ্যাপক ইউনূসকে আবারও ব্যক্তিগতভাবে ব্লেম করছেন। ইউ আর রং মিস্টার। অধ্যাপক ইউনূসের অত শক্তি নেই, তিনি বন্দুক চালান না। সেদিন বিএনপির এক নেতা বলছিলেন যে তিনি, সরি বিএনপির না, কেউ একদিন বলছিলেন যে প্লেন চালিয়ে তিনি, হ্যাঁ বিএনপিরই তো, বিএনপির কি নাম ওনার, তিনি বলছিলেন যে প্লেন চালিয়ে তিনি চলে গেলেন লন্ডনে। তো মনে হচ্ছিল যে অধ্যাপক ইউনূস নিজে প্লেন চালাতে পারেন। ফজু কাকু, ফজলুর রহমান বিএনপি বলছিলেন প্লেন চালিয়ে লন্ডন চলে গেলেন। তো তিনি প্লেন চালাতে পারেন না, বন্দুকও চালাতে পারেন না অধ্যাপক ইউনূস। আপনি বলছেন যে আপনি এই সংস্কৃতি করে দিচ্ছেন। এই সংস্কৃতি বন্ধ করার জন্যে সেনাবাহিনীকে ফাংশনাল হতে হবে মাঠে।
সেনাবাহিনীর পক্ষে কিছু বিরুদ্ধে কিছু কথা বলুন, সেনাপ্রধানকে টার্গেট করুন, দেখতে চাই আমি। তাকে বলুন যে আপনি সেনাবাহিনীকে ফাংশনাল করুন, সেনাবাহিনীকে ক্রিয়াশীল করুন মাঠ পর্যায়ে। তখন আপনার সেটা বুঝবো আপনি কি চান। আপনি ভালো করেই জানেন, আপনি জেনেও না জানার ভান করছেন। আপনি এত কিছু জানেন না সেনাবাহিনী কাজ করছে না, আছে বটে মাঠে, বাট কাজ করছে না। আমরা মাঠে ময়দানে ঘুরি, দেখি কি হয় সেখানে। আপনি কি এসিরম থেকে বেরোন না? বেরোয় মাঝে মাঝে খোঁজখবর নেবেন মাঠে কি হয়। কোথাও কাজ করছে না, মাঝে মধ্যে দেখা যায় দুটো পিস্তল উদ্ধার করছে, মাঝে মধ্যে সেটি দেখছি আমরা। কিন্তু অপরাধীর মনে ভয় ঢোকাবার জন্য যা করা দরকার সেটা করছে না। সেটা একবারই হয়েছিল এই দেশে 1/11-এর সময়। ইট ডাজন্ট মিন আই এম সাপোর্টিং দেম, আমি 1/11-এর সাপোর্টার না, বাট এই বিষয়টি ঘটেছিল তখন। সত্যিকার অর্থে ভয় পেয়েছিল অপরাধীরা, সেনাবাহিনী সত্যিকার অর্থে ক্রিয়াশীল ছিল মাঠে। বাট এইবার সেনাবাহিনী পিকনিক করছে মাঠে, কাজ করছে না, সেভাবে করতে পারছে না। আসলে তাদের দেশপ্রেম আছে, ইচ্ছেও আছে, কাজ করতে দেওয়া হচ্ছে না। নুরুল হুদার গলার জুতার মালার কথা বলেছেন, হ্যাঁ এটি অন্যায় হয়েছে। আমি আমার চ্যানেলে ভিডিও দিয়েছি, এটি নিয়ে কথা বলেছি। এটি আমরা সাপোর্ট করছি না, এটি অধ্যাপক ইউনূস শিখিয়ে দেয়নি কাউকে। আর এগুলো কারা করেছেন আপনি ভালো করে জানেন। অধ্যাপক ইউনূসের লোকেরা করেননি, বিএনপির লোকেরা করেছে এগুলো। দু একদিন বহিষ্কৃত হয়েছে, গ্রেপ্তারও হয়েছে, অনেক কিছু হয়েছে। অধ্যাপক ইউনূসের কিচ্ছু করবার নেই ওখানে। অধ্যাপক ইউনূস পাড়ায় মহল্লায় গিয়ে গিয়ে বসে থাকেন না। কে হঠাৎ করে 10 জন 20 জন লোক কারো উপর হামলে পড়বে, এটা দেখা তার দায়িত্ব না। আর ব্যক্তিগতভাবে তিনি এটা করতে পারবেন না, আপনি ভালো করেই জানেন। আপনার যদি কিছু বলতে হতো অন্তর্বর্তীকালীন সরকার বলতে পারতেন। আপনি অধ্যাপক ইউনূসকে ব্যক্তিগতভাবে টার্গেট করেছেন, হুইচ ইজ অবজেকশনেবল, আনএক্সেপ্টেবল, আনডিজায়ারেবল অ্যান্ড আনবিকামিং অফ ইউ, অফ ইউর স্টেচার অ্যান্ড স্টেটাস। ইয়েস, এই ঘটনা ঘটেছে পুলিশের উপস্থিতিতে। হ্যাঁ, পুলিশের ফাংশনাল না, বলেছি তো আমি। বিএনপি কর্মী এতগুলো একসঙ্গে হয়েছে, পুলিশ ভয় পেয়েছে। অল্প কয়েকজন পুলিশ সদস্য কি করবে? তারা জান দিবে, তাদের বিরুদ্ধে হবে মব। তখন কে বাঁচাবে? আপনি থাকবেন সেখানে? সো হয়নি বিষয়টি। তো আমি আপনার অন্য ভিডিওগুলো দেখবো, আমি এতদিন দেখিনি। আমাকে কেউ কেউ বলেছিলেন, আমার কিছু কিছু ভিডিওতে অনুরোধ ছিল আপনাকে নিয়ে যাতে কিছু বলা হয়। তো আজ আমি একটি ক্ষুদ্র বিষয় আমি দেখলাম এবং সেটি অ্যাড্রেস করলাম। আমি দেখবো আপনি কি কি করছেন, আপনি কি বলছেন। তো আমার কাছে জুৎসই মনে হচ্ছে না বিষয়টি। আমার মনে হচ্ছে আপনি মাসুদ কামাল পান্নাদের দলে নাম লিখেছেন, না হলে আপনি এইভাবে কথা বলতে পারতেন না। আপনার সেই তৃতীয় মাত্রার যে সুনাম আপনি অর্জন করেছিলেন দীর্ঘ সময় ধরে, সেটার সঙ্গে যাচ্ছে না আজকের এই প্রতিবেদন। আপনাকে কোট করেই বলা হয়েছে, আপনার ভিডিওতে কি কথা বলেছে ওরা, সো আপনি তা বলেছেন আমি বিশ্বাস করি। তো ঠিক লাগছে না। আমি আশা করি ভবিষ্যতে আপনি যদি সরকার নিয়ে কোনো কথা বলেন, সরকারের সমালোচনা করেন, যা করবার আপনার পূর্ণ অধিকার আছে। আমি মনে করি আমি আপনার পাশে দাঁড়াবো আপনার অধিকার রক্ষা করার জন্য। বাট সেটি হতে হবে গঠনমূলক সমালোচনা। এই যে আপনি বলেছেন কি কি করতে পারিনি, সঙ্গে যদি যুক্ত হতো কেন করতে পারিনি, তাহলে খুব ভালো হতো। আপনি সেটি করেননি, এবং করেননি আপনি ইচ্ছে করে, সেটি একদম পরিষ্কার। তো আমরা কিন্তু ফলো করছি কে কি করছে, কাউকে আমরা ছাড় দেব না। উল্টাপাল্টা যেই করবে তাকে আমরা আইনের আওতায় আনবো, এবং সরকারকে বলবো তাকে আইনের আওতায় আনতে। ধন্যবাদ আপনাকে, এবং দর্শক আপনাদেরও ধন্যবাদ। ভালো থাকবেন।